গল্প শুরু হয় ২০০৭ সালে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে। এখানে আমরা দেখি মায়া এবং এটা নামের দুই সেরা বান্ধবীকে। তারা একসঙ্গে পড়াশোনা করত, ঘুরত, আড্ডা দিত, আর জীবন বেশ ভালোই কাটছিল তাদের। ওরা দুজন প্রায়ই একে অপরের বাড়িতে আসা যাওয়া করত। একদিন মায়া সারাদিন এটার সাথে বাইরে ঘুরে এসে তার বাড়িতে বিশ্রাম নিচ্ছিল। এখানে তারা কথা বলল। মায়া বলল তাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। এটা বলল তার বাবা মা তাকে দূরে যাওয়ার অনুমতি দেবে না। মায়া বলল সে একটা জায়গা ঠিক করবে, তারপর সে বাড়ি ফিরতে উঠল। এটা বলল কেন চলে যাচ্ছ, যদি ওয়াশরুমে যেতে হয় এখানে যেও। কিন্তু মায়া রাজি হলো না। এটা বলল মায়া কখনো তার বাড়ির ওয়াশরুম ব্যবহার করে না। কেন? মায়া কিছু না বলে চলে যেতে লাগলো। ওরা দুজন বাইরে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ কথা বলল। হঠাৎ মায়ার চোখ পড়ে ওয়াশরুমের দিকে। সে সেখানে একটি অদ্ভুত মহিলা ভূতকে দেখতে পেল। এই ভূত তাকে সবসময়ই দেখা দিত, সেই কারণেই সে কখনো ওই ওয়াশরুমে যেত না। কিন্তু সে কোনোদিন এটাকে এসব বলেনি। ভয়ে মায়া দ্রুত বাড়ি চলে গেল। সন্ধ্যায় সে তার ভাই ইন্দ্রাকে তার বন্ধুদের সাথে কথা বলতে শুনল। তারা মাউন্ট গেদেতে হাইকিংয়ে যাওয়ার পরিকল্পনা করছে। মায়া ইন্দ্রাকে বলল সে আর এটাও যাবে, কিন্তু ইন্দ্রা প্রথমেই রাজি হল না। সে বলল পাহাড়ে যেতে হলে সরঞ্জাম লাগে। মায়া বলল সে সবই ঠিক করে নেবে। এভাবে জোরাজুরি করতে করতে অবশেষে ইন্দ্রা ও তার বন্ধুরাও রাজি হয়ে গেল। মায়া এবার এটাকে ফোন করে সব জানালো। এটা খুশি হলো, কিন্তু বলল আগে তাকে বাবা মাকে রাজি করাতে হবে। কল কেটে যাওয়া মাত্রই এটা একটু অস্বস্তি অনুভব করল, কারণ তার চুল খুব অস্বাভাবিকভাবে ঝরছিল। পরের দিন মায়া এটার বাড়িতে গেল এবং তার বাবা মায়ের সাথে কথা বলল। তারা রাজি হয়ে গেল, কারণ মায়া সাথে আছে আর ইন্দ্রাও থাকবে, তাই খুব ভয় নেই। মায়া বাড়ি ফিরে যেতে লাগলো আর এটা তার সাথে কথা বলছিল। হঠাৎ মায়া আবার এটার পিছনে সেই ভুতুড়ে মহিলাকে দেখতে পেল। সে ভয় পেয়ে দ্রুত বাড়ি চলে গেল। এটা বুঝতেই পারল না মায়ার মাঝে মাঝে কি হয়। ওদিকে এটা নিজেও ঘরের ভেতর অদ্ভুত শব্দ শুনল। সে ভেতরে গিয়ে দেখল শব্দটা আসছে তার বাবার বন্ধ থাকা রুম থেকে। সে দেখতে চাইছিল, কিন্তু এর আগেই তার বাবা এসে তাকে অন্য রুমে পাঠিয়ে দিলেন। অর্থাৎ ওখানে নিশ্চয়ই কিছু অস্বাভাবিক ছিল। এখন পাহাড়ে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। ব্যায়াম, ট্রেনিং, সরঞ্জাম সবই তারা বেশ ভালোভাবে করল। 1 মাস পর যাত্রার দিন এলো। দলটিতে ছিল মায়া, এটা, ইন্দ্রা আর ইন্দ্রার বন্ধুরা। ওরা বাড়ি থেকে বের হলো। একটি ট্রাকে চড়ে মাউন্ট গেদের কাছের একটি গ্রামে পৌঁছালো। মায়া বারবার একই ছেলেকে দেখতে পাচ্ছিল, যেন গাড়ি এগোচ্ছে, আবারও সেই একই ছেলেকে পাশ কাটাচ্ছে। ব্যাপারটা দেখি সে অস্বস্তি বোধ করল। তখন ইন্দ্রা তাকে বলল পাহাড়ে কিছু অদ্ভুত দেখলে কাউকে বলবে না, নিজের মধ্যেই রাখবে, না হলে সেটাই তোমাকে সমস্যায় ফেলবে। মায়া বিষয়টা বুঝল এবং শান্ত হলো। তারপর বাসে চড়ে পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেল। ওখানে এক লজে রাত কাটালো। সকালে রওনা দেবে। রাতে হঠাৎ এটার ঘুম ভেঙে গেল। সে মায়াকে জাগালো, জানালো তার পিরিয়ড শুরু হয়েছে। মায়া বলল তাহলে আমাদের ফিরে যেতে হবে, কারণ বলা হয় পিরিয়ডে পাহাড়ে ওঠা নিষেধ। কিন্তু এটা বলল সে ফিরবে না, এত দূর এসেছে, সবাই একসঙ্গে হাইকিং করছে, তাই যাই হোক সে যাবে। তখন মায়া রাজি হলো এবং এটাকে শুইয়ে দিয়ে এটা ওয়াশরুমে গেল প্যাড বদলাতে। কিন্তু সেখানে মায়ার দেখা সেই ভুতুড়ে নারী এবার প্রথমবার এটার সামনেও ধরা দিল এবং তার হাত থেকে প্যাডগুলো ছিনিয়ে নিল। এটা চিৎকার করে উঠল। মায়া আর অন্যরা দৌড়ে এলো। ওরা দরজা ভাঙল। এটা স্তব্ধ দাঁড়িয়েছিল, যেন জ্ঞান শূন্য। ওকে রুমে নিয়ে যাওয়া হলো। এটা মায়াকে বলল সে খুব ভয় পেয়েছে। সে লম্বা, বড়, লাল চোখওয়ালা এক ভূত দেখেছে। মায়া শুনে আতঙ্কিত হলো, কারণ সে ভূতটাকে তো অনেক আগে থেকেই এটার বাড়িতে দেখে আসছে। লজের মালিক বলল জায়গাটা আগেই শুদ্ধ করা হয়েছিল, তখন এসব দেখা বন্ধ হয়েছিল, কেন আবার দেখা দিচ্ছে বুঝতে পারছে না। ইন্দ্রার এক বন্ধু পরামর্শ দিল এটা ভালো নয়, ওকে ফিরিয়ে নেওয়া উচিত। কিন্তু এটা খুব যেতে চাইছিল। মায়া ওকে ফিরিয়ে নিতে পারল না। পরদিন ইন্দ্রার বন্ধুরা আলোচনা করল পিরিয়ডে পাহাড়ে ওঠা উচিত নয়, এর মধ্যে নিশ্চয়ই কিছু সত্য আছে। অন্যজন বলল সবসময় তা নয়, সমস্যা শুধু শারীরিক শক্তির। যাই হোক, সবাই হাইকিংয়ের জন্য প্রস্তুত, বিশেষ করে এটা খুব উৎসাহিত। ওরা বেরিয়ে পড়ল। পথে ওঠার আগে সবাই প্রার্থনা করল। অন্যদিকে এটার বাড়িতে তার মা আবর্জনার মধ্যে ভাঙা চুল আর নাক দিয়ে রক্তঝরা ব্যবহৃত টিস্যু পেলেন। তিনি চিন্তিত হয়ে পড়লেন। স্বামীকে বললেন কেন মেয়েকে এত দূরে যেতে দেওয়া হলো। তিনি বললেন মেয়ে বড় হয়েছে, মায়া আছে, ওকে দেখবে, সমস্যা নেই। তিনি টিস্যু আর চুল দেখালেন। তিনি বললেন এটা নর্মাল নোজ ব্লিড, এটা পুরো ঠিক আছে। তবুও মা দুশ্চিন্তায় ছিলেন। এদিকে হাইকিং শুরু হতেই এটা শ্বাসকষ্ট শুরু হলো। ইন্দ্রা থেমে বিশ্রাম নিতে বলল। এটা একদম ফাঁকা হয়ে গেল। মায়া ডাকতে ডাকতে তাকে স্বাভাবিক করল। সবাই বসে বিশ্রাম নিল। এটা চুপিসারে লেকের দিকে গেল।
এবং পানিতে কিছু ফেলে দিল। ইন্দ্রা মায়াকে বলল, এটার লেকের কাছে যাওয়া উচিত হয়নি, এটা ভালো কিছু নয়। তাই মায়া ওকে নিতে ফিরে গেল। কিন্তু এরই মধ্যে এক অন্য বৃদ্ধা আত্মা এটাকে গ্রাস করল। সে মায়ার গলা চেপে ধরে বলল, ওরা যেন এখান থেকে ফিরে যায়, কারণ এখানে থাকা রানী এখন রেগে গেছে। এখন ওই লেকের ভেতর থেকে আরেক নারী আত্মাও বেরিয়ে এলো। মায়া তাকে দেখে ফেলল। ওরা সবাই মিলে এটাকে সচেতন করল। এটা কিছুই মনে করতে পারছিল না। কি হয়েছিল, সে কি করেছিল, সব ভুলে গেছে। যাই হোক, এটা বলল সামনে এগোনোর কথা। সকলেই ভীষণ চিন্তিত ছিল। ওরা আবার হাঁটা শুরু করতেই কোনো অদৃশ্য আওয়াজ ওদের পিছু নেওয়া শুরু করলো। ওরা দেখল এক শিশু খুব দ্রুত এদিক ওদিক ছুটছে। তারপর এক তীব্র শব্দে সবাই কষ্টে পড়ে গেল। হঠাৎ শব্দ থেমে গেল। ওরা একটু এগোতেই এটা আবার অধিকারিত হয়ে গেল। পাহাড়ের সেই বৃদ্ধা আত্মা এটাকে গ্রাস করে বলল, এই শিশু অভিশপ্ত, ওকে ফিরিয়ে নিয়ে যাও। এদিকে এটার বাড়িতে তার মা ডিম ভাঙতে গিয়ে ভেতর থেকে মাংসের টুকরো বেরিয়ে এলো। এটা দেখে তিনি ভীষণ ভীত হলেন। মানে এটা খারাপ লক্ষণ ছিল। পাহাড়ের দিকে এটা জ্ঞান ফিরে পেল। সবাই তাকে বাড়ি ফেরাতে বলল, কিন্তু এবার তাকে আরেক আত্মা গ্রাস করল। তার চোখ লাল হয়ে গেল। সে বলল সে কখনোই ফিরবে না, সে পাহাড়েই যাবে। এটা তার নিজের ঘর, ওকে কেউ আটকাতে পারবে না। সে বজ্রগতিতে এগোতে লাগলো। মায়া আর বাকিরা তাকে থামাতে দৌড়াতে লাগলো, কিন্তু এটা এত দ্রুত ছিল যে একসময় চোখেই দেখা গেল না। এখন মায়া সেই বন জুড়ে ঘুরে বেড়ানো বৃদ্ধা আত্মাকে দেখল। সে আতঙ্কে জমে গেল। ওদিকে ইন্দ্রার বন্ধুরা বলল, এ সবকিছু এটাকে ঘিরেই ঘটছে। মায়া ওদের বোঝাতে লাগলো, তা নয়। ইন্দ্রা আর তার বন্ধু আলেও একই কথা বলল। মায়া ভয়ে দ্রুত এগোতে থাকলো এবং সামনে গিয়ে দেখে এটা বসে আছে। ওরা দুজনেই কথা বলল। মায়া বলল, এভাবে সে উপরে যেতে পারবে না। এটা বলল, সে অবশ্যই যাবে, এটাই সে চায়। যখন সব শেষ হবে তখন মায়া এটার অধিকার বুঝবে। ওরা দুজনেই আবেগে ভেঙে পড়ল। তারপর আবার হাঁটতে শুরু করল। মূলত এটাকে অনেক আত্মা দখল করছিল, কিন্তু প্রধান আত্মাটি, যার কারণে তার চোখ লাল হয়েছিল, সে উপরে যাওয়ার জোর দাবি করছিল। ওরা এগোলো। এটা বেশ ক্লান্ত হয়ে পড়ল। তখন সবাই এটাকে বিশ্রাম নিতে বলল, কিন্তু সে শুনল না। সে বলল ওদের যত দ্রুত সম্ভব উপরে যেতে হবে, তাই থেমে থাকা চলবে না। ওরা হাঁটতে হাঁটতে অবশেষে মাউন্ট গেদের চূড়ায় পৌঁছে গেল। সেখানে তাঁবু ফেলল। সবাই গল্প করতে লাগলো। কিন্তু হঠাৎ এটার শরীর আবার খারাপ হয়ে গেল। সে খিঁচুনি তুলতে লাগলো। তার হাত পা বরফের মতো ঠান্ডা। মায়া খুব ভয় পেয়ে গেল। মায়া এটাকে সামলাতে থাকে। আলে ইন্দ্রাকে বলে, সম্ভবত এটা কিছু নিজের সঙ্গে এনেছে, যার জন্য সব ঘটছে। ওরা এটার ব্যাগ তল্লাশি করলো, কিছুই পেল না। ওরা আশেপাশের হাইকারদের সাহায্য চাইল। একদল উল্টোপাল্টা মন্তব্য করলো। বিবাদ শুরু হলো। তখন একজন লোক সবাইকে শান্ত করলো। এটার কাছে এগিয়ে গেল। এটার রক্তপাত থামছিলই না। মায়া বলল, এত রক্তপাত ভালো নয়। লোকটি মায়াকে বলল, এটাকে পরিষ্কার করে তার কাপড় বদলে দাও। আর সে ইন্দ্রার সঙ্গে বসে প্রার্থনা শুরু করলো। হঠাৎ এটা চোখ লাল হয়ে গেল। শিরাগুলো কালো হয়ে উঠল। সে ব্যথায় কাঁপতে লাগলো। এদিকে তার বাড়িতে তার মা হঠাৎ অদ্ভুত শব্দ শুনল। কালো ছায়া তাদের পাশে এসে দাঁড়ালো, কিন্তু মা তাকে দেখতে পেল না। পর মুহূর্তে সেই ভূত মিলিয়ে গেল। ঠিক তখনই এটা হঠাৎ সুস্থ হয়ে উঠল। এটার মা তার স্বামী কাছে গিয়ে বলল, সে আবার সেই অদ্ভুত শব্দ শুনেছে। স্বামী বলল, এই সব কিছু নয়, তোমার ভুল ভ্রান্তি। এদিকে এটা সুস্থ হওয়ায় লোকটি বলল, সে যেন নিজেকে শান্ত রাখে, ভয় না পায়, সব ঠিক হয়ে যাবে। সবাই ঘুমিয়ে গেল। ইন্দ্রা তার বন্ধুদের সঙ্গে বাইরে শুয়েছিল। হঠাৎ এটা জেগে উঠল, বলল তার ব্যথা করছে। আর তখন লেকের আত্মা তার শরীরে এসে মায়াকে বলল, এই শিশু এই জায়গা নোংরা করেছে, ওকে ফিরতেই হবে। মায়া ভয়ের চোটে জেগে উঠে দেখে এটা নেই। সে এটাকে খুঁজতে বেরোয়। এক জায়গায় বসে থাকতে দেখে এটা হেসে কারোর সঙ্গে কথা বলছে। মায়া জিজ্ঞেস করতেই এটা বলে সে তার বন্ধুর সঙ্গে কথা বলছে। মায়া বলে, ওদের এখান থেকে ফিরতে হবে। হঠাৎ এটারে চোখ লাল হয়ে যায়। সে বলে, আমি এটা নই, এটা এখন আমার বন্ধু, সে ফিরবে না। আসলে ঠিক তার পিছনে দাঁড়িয়েছিল সেই কালো ভূত, যার নিয়ন্ত্রণে এখন এটা। সে মায়া তাকে বার কয়েক চড় মারল। তখনই সে হুঁশে ফিরল। মায়া তাকে টেনে তাঁবুতে ফিরিয়ে আন। পরদিন সবাই জেগে উঠল। এটা সারা রাত ঘুমায়নি। সে বাইরে গিয়ে একটা পাথরের ওপর বসে। সে মায়াকে বলে, এই জায়গা তার খুব শান্তি লাগে, মনে হয় যেন সে এখানেই জন্মেছে। সে এখান থেকে আর ফিরতে চায় না। মায়া তাকে বলল,
ওদের ফিরে যেতে হবে। এটা হাসল, বলল একদিন মায়া আবার এখানে আসবে আর তাকে মনে করে কাঁদবে। মায়া এসব কিছুই বুঝতে পারছিল না। ওরা ফিরতে শুরু করলো। ইন্দ্রার এক বন্ধু বলল, মনে হচ্ছে কেউ হয়তো এখানে থেকে গেছে, বা হয়তো ওরা এক অতিরিক্ত কাউকে সঙ্গে নিয়ে ফিরছে। আলে বলল, ওরা 7 জন এসেছিল, 7 জনই ফিরছে। পথে এটা মায়াকে বলল, সে চূড়ায় কিছু ফেলে রেখে এসেছে। কি রেখেছে সে জানে না, কিন্তু যখন মায়া আবার এখানে আসবে সে যেন এটাকে মনে করে এটাকে ফিরিয়ে নেয়। ফিরতি পথে এটা বারবার মায়াকে বলছিল, যাই হোক না কেন সে যেন এটাকে ছেড়ে না যায়, সে যেন সবসময় তার বন্ধু থাকে। মায়া বলল, হ্যাঁ, সে সবসময় তার বেস্ট ফ্রেন্ড থাকবে। ওরা শহরে পৌঁছলো। মায়া এটাকে তার বাড়ি নামিয়ে দিল। এটাকে দেখে তার মা কিছুটা ভড়কে গেল। মায়া আর ইন্দ্রা নিজেদের বাড়ি ফিরল। ওরা হাত মুখ ধুচ্ছিল। ওদের মা মূল দরজায় অপেক্ষা করছিলেন। দাদি বললেন, ওরা তো পিছনের দরজা দিয়ে ঢুকে গেছে, কাদামাখা ছিল, সেই জন্য বাইরে থেকেই নিজেদের পরিষ্কার করছে। মা গিয়ে দেখলো ওরা হাত মুখ ধুচ্ছে। ঠিক তখনই মূল দরজায় কড়া নাড়া। মা খুলতেই ভড়কে গেল, কারণ মায়া আর ইন্দ্রা এখনই ভেতরে ঢুকলো। সে ছুটে পিছনে তাকালো, সেখানে কেউ নেই। অর্থাৎ আগে যারা ঢুকেছে তারা মানুষ নয়, আত্মা ছিল। সে ভীষণ চিন্তিত হলো, কিন্তু কিছু বলতে পারল না। পরদিন সে মায়াকে জাগালো, বলল, এটারের মায়ের ফোন এসেছে, এটার অবস্থা খুব খারাপ। মায়া আর ইন্দ্রা সেখানে গেল। এটা পজেসড হয়ে বসেছিল, তার চোখ লাল। এক আধ্যাত্মিক গুরু তাকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। সে গুরুজনের ওপর থুথু নিক্ষেপ করলো, তারপর নিজেই নিজের নখ ছিঁড়তে শুরু করলো। ওরা তাকে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসা শুরু হলো। তখন এতার বাবা মায়া আর ইন্দ্রার ওপর রেগে গেলেন। বললেন, এটা যখন গিয়েছিল সে একদম সুস্থ ছিল, এখন তার এই অবস্থা, এর দায় নাকি মায়ারই, আর তিনি পুলিশের কাছে অভিযোগও করবেন। ডাক্তাররা এসে জানালো এটাকে শান্ত রাখা যাচ্ছে না, আর তারা বুঝতেও পারছে না তার আসলে কি হয়েছে। সব পরীক্ষা করা হয়েছে, কিছুই ধরা পড়েনি। তারা এখানে আর চিকিৎসা করতে পারবে না। পরদিন মায়া স্কুলে গেল। এটার কথা খুব মনে পড়ছিল। তার চোখের সামনে এটাকে নিয়ে ভীষণও দেখা দিচ্ছিল। সে হাসপাতালে গেল। এটা খুব দুর্বল হয়ে গেছে, তাকে বেঁধে রাখা হয়েছে, তার পেটও অস্বাভাবিক ফুলে গেছে। মায়া তাকে শান্ত করল। এটা বলল, সে খুব ভয় পাচ্ছে, সে জানে না সে কি করেছে, সে ভালো হবে কি না কিছুই তার জানা নেই। মায়া বলল, সে অবশ্যই ভালো হবে, আর তারা সব সময় একসঙ্গে থাকবে। কিছুক্ষণ পর মায়া এতার মায়ের সঙ্গে কথা বলল। মা জানালেন তারা অনেক শামান মানে ধর্মীয় পুরোহিত বা আধ্যাত্মিকর সঙ্গে কথা বলেছেন। একজন বলেছেন এটা পাহাড় মাউন্ট গেডে থেকে কিছু একটা সঙ্গে এনেছে, এই কারণেই সব হয়েছে, বিষয়টা খুঁজে বের করলে হয়তো সমাধান হবে। মায়া বলল, এটা অসম্ভব, আর এ কথা এটা নিজেও জানত না। সে কি এনেছে তা তারও জানা নেই। বাড়ি ফিরে মায়া ইন্দ্রার সঙ্গে কথা বলল। ইন্দ্রা বলল সে এটার জিনিসপত্র চেক করেছে, কিছুই অদ্ভুত পাওয়া যায়নি। মায়া বলল, এটা নিজেই বলেছিল সে পাহাড়ের চূড়ায় কিছু রেখে এসেছে, কিন্তু কি রেখে এসেছে সে জানে না। ইন্দ্রা বলল, মায়া যেন এখন ব্যাপার থেকে দূরে থাকে, কারণ এতার বাবা ইতিমধ্যে ওদের হুমকি দিয়েছে। পরের দিন এতার মা হাসপাতালে গেলেন। দেখলেন এতার রুম থেকে একজন অপরিচিত বেরিয়ে আসছে। তিনি তাকে চিনতে পারলেন না। রাতে এতা ঘুমাচ্ছিল। হঠাৎ ওই কালো ভূত তাকে হন্ট করতে এলো। তার কান আর নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। পরদিন সকালে মায়া তাকে দেখতে গেল। এতা তাকে ওই কালো ভূতের কথা বলল। মায়া বলল, এটা হয়তো খারাপ স্বপ্ন, কিন্তু আমরা জানি সেটা স্বপ্ন ছিল না। কিছুক্ষণ পর মায়া ইন্দ্রার বন্ধুদের সঙ্গে কথা বলছিল। আলে বলল, সেও একবার এক মেয়েকে নিয়ে হাইকিংয়ে গেছিল, তারও পিরিয়ড হয়েছিল, কিন্তু তখন এমন কিছু হয়নি। আরেক বন্ধু বলল, সেদিন তার মনে হচ্ছিল ওরা হয়তো কাউকে সঙ্গে নিয়ে এসেছে, বা হয়তো এটাই এমন কিছু করেছে যার ফলে পাহাড়ের রক্ষাকর্তা আত্মা রেগে গেছে। মায়া জানায়, যাকে এতা বারবার দেখছে সেই ছায়াটিকে সে এতার বাড়িতেও আগে দেখেছে। এদিকে এতার মা হাসপাতালে আসে এবং আবার সেই অচেনা লোকটিকে দেখে। এবার সে সত্যিই বিরক্ত হয়ে যায়। লোকটা আসলে কে? লোকটি আবার মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। এদিকে মায়া, ইন্দ্রা আর বাকিরা এতাকে দেখতে যায় এবং তাকে সাহস দেয় সে আবার ভালো হয়ে যাবে। এটা বলে তাদের কাছে এটা লজ্জার বিষয় যে সে তাদের বন্ধু। সবাই বলে এমন কিছুই নয়। হঠাৎ আবার এটা সেই কালো ভূতকে দেখতে পায় এবং ভয়ে মায়াকে জানায়, কিন্তু এবারও মায়া সেটা দেখতে পায় না। রাতে মায়া বাড়িতে থাকে, তখনই এটা আসে এবং পাহাড়ে ওর জামা নোংরা হলে মায়া যেটা পরিয়ে দিয়েছিল সেই জামাটা ফিরিয়ে দেয়। মায়া বলে এটা উপহার, এটা রাখুক। এটা চলে যায়। মায়া শুতে যায়। মাঝরাতে ইন্দ্রা এসে তাকে জাগায়। এটার অবস্থা খুব খারাপ। হাসপাতালে গিয়ে মায়া দেখে এটা রক্ত বমি করে মারা গেছে।
শেষ মুহূর্তে সে মায়ার দিকে তাকিয়ে হাসে। এতে মায়া ভেঙে পড়ে, ভাবতে থাকে রাতে এতা কি করে তার কাছে এলো। এতার জানা যায় এতার মা আবার সে অচেনা লোকটিকে দেখে। এতার বাবা তাকে তাড়িয়ে দেয়। লোকটি হাসতে হাসতেই চলে যায়। মায়া গভীর দুশ্চিন্তায় ডুবে থাকে। একদিন তার মনে পড়ে পাহাড়ে যাওয়ার আগে সে এতার বাবাকে এতার হাতে একটা প্যাকেট দিতে দেখেছিল। এটাই তার মাকে জানায়। মা তার স্বামীকে জিজ্ঞেস করে এবং এখানেই গল্পের আসল সত্য প্রকাশ পায়। আসলে এতার বাবার ব্যবসা খারাপ যাচ্ছিল, তাই তিনি প্রতিদ্বন্দ্বীকে শেষ করতে ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেন। কিন্তু প্রতিদ্বন্দ্বীও বিশেষজ্ঞ ছিল, সে নিজেকে রক্ষা করে। এরপর সেই কালো জাদুর বোঝা এসে পড়ে এতার ওপরে। একদিন এতার বাবা বাড়ির কাছে একটা ভুডু পুতুল পান, যেটা দূরে সরিয়ে ফেলা দরকার ছিল। তিনি সেটাই এতার হাতে দিয়ে দেন। ওটাই ছিল সেই প্যাকেট। এতা সেটি পাহাড়ের ওপরে ফেলে দেয়, যার ফলে পাহাড়ের রক্ষাকর্তা দেবী ক্ষুব্ধ হয়ে যায়। আর যখন ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এতার ওপর বাড়তে থাকে, তখন সেই কালো আত্মা তাকে গ্রাস করতে শুরু করে। এটা আসলে এক ধরনের অভিশাপ ছিল এবং তার উপর একসাথে দুটি ভিন্ন অভিশাপ নেমে এসেছিল, যার ফলে তার মৃত্যু হয়। এটা শুনে এতার মা ভেঙে পড়ে। মনে আছে তো, ওই বৃদ্ধ আত্মা আগেই বলেছিল মেয়েটা অভিশপ্ত, তাকে ফিরিয়ে নিয়ে যাও, এখানে থাকা তার জন্য ভালো নয়। 2009 সালে মায়া, ইন্দ্রা এবং অন্য বন্ধুরা আবার মাউন্ট গেটে যায়। মায়া সেই পাথরের কাছে দাঁড়িয়ে এতার কথা মনে করে কাঁদতে থাকে। ঠিক সেই সময় সে এতার উপস্থিতি অনুভব করে, যেমন এতা বলেছিল। মায়া তাকে মনে রাখার স্মৃতি ও আশীর্বাদের মতো করে নিজের সঙ্গে নিয়ে আসে, কারণ তারা একে অপরকে কথা দিয়েছিল তারা সব সময় একসঙ্গে থাকবে, বেস্ট ফ্রেন্ড থাকবে, এবং এখন থেকে এতা চিরদিন তার মনে বাস করবে। এইভাবেই সিনেমাটি শেষ হয়। এটি ছিল খুবই আবেগপ্রবণ ও ভৌতিক গল্প, বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে। সিনেমার শেষে আসল মায়ার সাক্ষাৎকারও দেখানো হয়। এতার বাবা কাউকে সেই অভিশপ্ত ঘরে যেতে দিত না, কারণ সেখানেই সে কালো জাদু করত। কিন্তু প্রতিদ্বন্দ্বীরাও ব্ল্যাক ম্যাজিক জানত, তাই সব অভিশাপ এসে পড়ে এতার ওপরে। অর্থাৎ বাবার পাপের শাস্তি ভোগ করতে হয়েছিল তার মেয়েকে। যে কালো ভূতটা দেখা দিত সেটা আসলে সেই অভিশাপই ছিল, যার কারণে এতা মারা যায়। পাশাপাশি পাহাড়ের রক্ষাকর্তা আত্মাও তার উপর রেগে গিয়েছিল, কারণ সে ভেবেছিল এতা এখানে কালো জাদু করতে এসেছে, অথচ বাস্তবে সে তো শুধু বাবার আদেশ পালন করছিল। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এতা বারবার বলতো সে এখানেই থেকে যাবে আর মায়া তাকে মনে করবে। হয়তো সে আগেই বুঝে গিয়েছিল, অথবা যে আত্মা তাকে ধরে রেখেছিল সে আগে থেকেই জানিয়ে দিয়েছিল তার পরিণতি কি হতে যাচ্ছে। আশা করি এখন পুরো গল্পটি আপনাদের পরিষ্কার হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।